Before watching the video, subscribe the channel and then click on the bell icon to get all the update videos. Hello dear students, welcome to English Hospital 24 channel. I hope all of you are doing very fine and you are passing your time in enjoyment. But in your enjoyment, you need to study for your future examination when this difficult time will be over and when the epidemic disease will disappear from this earth, then your examination will be held, and that is sure. That's why you need to take preparation, and great preparation, excellent preparation. That in your preparation, I always help the students by this great platform, by this great YouTube channel. And today I have been in front of you with another important lesson of your written part of English first paper, and this is graph and chart writing. In my previous lecture I discussed about graphs writing, and today I will discuss about chart writing, pie chart writing. There are different types of graphs and charts. Bar chart, line chart, and pie chart is also another kind of this graph writing. And today I will show you how you can write pie chart. I have selected a board question, and that is Comilla Board 2017. Comilla Board 2017. This is a pie chart, and I will give the picture in thumbnail, and you will take help from your test paper also. And this is the pie chart. Below shows the time allocation of students' daily activities. Describe the chart in 80 words. This is HSC board question. এই কোশ্চেনটি এসএসসি লেভেলেও থেকে থাকে, আবার এইচএসসি লেভেলেও থেকে থাকে। তবে এই তথ্যগুলো যে সাল অনুযায়ী যেগুলো দেওয়া থাকে তার থেকে একটু ব্যতিক্রম থাকে, কারণ হচ্ছে যেগুলো সাল দেওয়া থাকে সেগুলো অনেক সময় পাস্ট টেন্সেই বেশি হয়ে থাকে, বাট এই যে পাই চার্টগুলোর ক্ষেত্রে কোনো সাল দেওয়া থাকে না, সেজন্য এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্সে লেখা হয়ে থাকে। তো এখানে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সেই গ্রাফ চার্টের মতোই যে টপিক সেন্টেন্সটি প্রথমে লিখে নিতে হবে। তাহলে টপিক সেন্টেন্সটি হচ্ছে কি, সেটি হচ্ছে দ্য পাই চার্ট। এটি হচ্ছে টপিক সেন্টেন্সটি, দ্য পাই চার্ট শোজ। কোশ্চেনে যেটি থাকবে সেটি লিখলেই হয়ে যাবে। শোজ দ্য টাইম অ্যালোকেশন। টাইম অ্যালোকেশন মানে বরাদ্দ বা বন্টন। অ্যালোকেট থেকে অ্যালোকেশন, টাইম অ্যালোকেশন অফ দ্য স্টুডেন্টস, অফ দ্য স্টুডেন্টস প্লুরাল নামকে যদি আমরা অ্যাপোস্ট্রফি এস না দিয়ে শুধু অ্যাপোস্ট্রফি দিলেই সেটি পসেসিভ ফর্ম হয়ে যায়। স্টুডেন্টস ডেইলি অ্যাক্টিভিটিস, ডেইলি অ্যাক্টিভিটিস, যে শিক্ষার্থীদের দৈনন্দিন কর্মকাণ্ডের জন্য টাইম অ্যালোকেশনটি কীরকম হবে সেই সম্পর্কে হচ্ছে নিচের পাই চার্টটি। এটি চলে গেল তোমার, এখানে শুধু পিকচার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি আমরা। তো এই প্রথমে এই টপিক সেন্টেন্সে লিখলে এরপরে যে কথাটি লিখতে হবে যে এখানে সামগ্রিক একটি ধারণা, যে সে কথাটা আমরা লিখতে পারি যে ইন দ্য চার্ট it is clearly divided for a student। একজন শিক্ষার্থীর জন্য এটি খুব ভালোভাবে ভাগ বা বিভাজন করা রয়েছে। and it is like a daily routine। এটি হচ্ছে একটি ডেইলি রুটিনের মতো, বা দৈনন্দিন যে আমরা রুটিন স্টুডেন্টরা মেনটেন করে থাকি তার মতোই হচ্ছে এখানে যে চার্টটি দেওয়া রয়েছে সেই চার্ট। কারণ হচ্ছে এখানে
ডেইলি রুটিন মেনটেন করতে গিয়ে শিক্ষার্থীদের যেরকম সময় বিভাজন করে নিতে হয় কোন সময় সে কী কাজ করবে, ঠিক সেরকম এই চার্টের মধ্যেও সেটি দেওয়া রয়েছে যে কীভাবে কোন সময় পড়াশোনা করতে হবে, কোন সময় খেলাধুলা করতে হবে, কতটুকু দৈনন্দিন যে সময় রয়েছে তার মধ্যে কত পার্সেন্ট বা কত মিনিট কত ঘন্টা খেলা যাবে সেই বিষয়গুলো এখানে বিভাজন করা রয়েছে। তাহলে সেই কথা আমরা এখানে লিখেছি সামগ্রিকভাবে। তারপরে যে কথা আরও একটু লিখতে পারি যে এ স্টুডেন্ট শুড মেনটেন এ daily routine to finish his or her। এই স্টুডেন্ট বলতে আমরা উভয়কেই বুঝে থাকি, এই জন্য এখানে হিজ অথবা হার লিখতে হবে। টু ফিনিশ হিজ or her daily activities সঠিকভাবে, সঠিক মানে প্রপারলি বা টাইমলি, ঠিক সময়, টাইমলি অ্যান্ড প্রপারলি। তারপরে যে এই স্টুডেন্ট ক্যান বি এ গুড স্টুডেন্ট। এখন সেক্ষেত্রে ভালো স্টুডেন্ট হতে পারে, গুড স্টুডেন্ট বাই following this টাইম চার্ট। এই যে সময়ের যে চার্টটি রয়েছে এটি যদি মেনটেন করে তাহলে একজন শিক্ষার্থী এটি অনুসরণ করলে ভালো শিক্ষার্থী হতে পারে। সেটি আমরা এখন এই যে কথাগুলো লিখলাম এগুলি হচ্ছে একেবারে সম্পূর্ণ এই চার্ট সম্পর্কে একটা ডেসক্রিপশন বা বর্ণনা এবং এর সাথে প্রাসঙ্গিক কিছু কথাবার্তা আমরা এখানে লিখেছি। তারপরে এখন আমরা বর্ণনা দিতে পারি। তো এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন রয়েছে, যদি সাল থাকে সেখানে তো আমাদের সালের সিরিয়াল অনুযায়ী লিখতে হয়, কিন্তু এই ক্ষেত্রে আমরা যে কোনো জায়গা থেকে শুরু করলেই হবে। তবে মনে রাখতে হবে যে দিনের শুরুর ভাগের কাজ দিয়ে শুরু করাটাই সবচেয়ে ভালো। তারপরে এখন আমরা শুরু করি গ্রাফস থেকে বর্ণনা করা, যে ইন দ্য চার্ট we see that এটি হচ্ছে একজন শিক্ষার্থীর জন্য একটি টাইম টেবিল। তাহলে এটি সে কীভাবে মেনটেন করবে সেই কথাগুলো আমরা এখানে লিখব। একজন শিক্ষার্থী এটি মেনটেন করে সেটি কিন্তু এখানে বলা নেই, এখানে বলা হয়েছে যে একজন শিক্ষার্থী ডেইলি অ্যাক্টিভিটিসের জন্য সময় কীরকম হবে সেটি এখানে ভাগ করে দেওয়া রয়েছে। এখন এই ভাগ করাটি অবশ্যই একজন শিক্ষার্থী মেনটেন করতে পারে, সে এই সময় এই কাজটি করতে পারে, এই সময় একজন শিক্ষার্থীর এই কাজ করা উচিত, সেই জাতীয় সেন্টেন্স দিয়ে করে লিখতে হবে। বলা যাবে না যে এগুলো করেছিল, সেই কথা বলা এখানে যাবে না। তাহলে ইন দ্য চার্ট উই সি দ্যাট, তাহলে এখানে প্রথমে আমরা স্কুল এবং হাউসে সে 25% সময় কাটাবে সেটা লিখতে পারি। দ্যাট এ স্টুডেন্ট ক্যান spend 25% of his or her daily time, তার দৈনন্দিন সময়ের 25% সে ব্যয় করতে পারে। কোথায় ব্যয় করতে পারে? এখানে ব্যয় করতে পারে অথবা ব্যয় করে, সেই কথাটি এখানে লিখলে আরও বেশি ভালো হয়। তাহলে স্পেন্ডস ব্যয় করে বা করতে হয়, যেটি করাতে হয় সেখানে আমরা হ্যাভ টু বা হ্যাজ টু দিয়ে লিখতে পারি। আই হ্যাভ টু স্টাডি ফর 2 hours, আমার 2 ঘন্টা পড়তে হয়। দ্যাট মিনস এটা আমার একটা আমি করতে বাধ্য, এই জাতীয় কিছু সেন্টেন্স যে হ্যাভ টু দিয়ে আমরা করে থাকে। আর এখানে হচ্ছে যে সে কাটায়, যে 25% কাটায় কোথায়? ডেইলি টাইম কোথায়? ইন school or college and home, যে সে তার দৈনন্দিন যে সময় তার মধ্যে 25% সে স্কুল কলেজ এবং বাড়িতে এই সময়টি কাটায়। তারপরে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখন এই গ্রাফসগুলো লেখার ক্ষেত্রে খুব একটা কম্প্যারিজনের ব্যাপার স্যাপার থাকে না, কিন্তু সাল অনুযায়ী যেগুলো থাকে
এই গ্রাফের ক্ষেত্রে কম্প্যারিজন থাকে, কিন্তু পাই চার্টের থেকে খুব বেশি এটা কম্প্যারিজন থাকে না। যদি এরকম থাকে যেমন সাবজেক্ট চয়েস, কেরিয়ার চয়েস, সেক্ষেত্রে অনেক সময় দেওয়া থাকে যে বেশি এই সাবজেক্টের চেয়ে এই সাবজেক্ট বেশি পছন্দ করে মানুষ। আবার যদি এরকম থাকে যে মানুষ দেখা যাচ্ছে যে খেলাধুলার চেয়ে রিক্রিয়েশনের বেশি সময় নষ্ট করে, এরকম কম্পারেটিভ টাইপের থাকলে সেখানে তোমাকে কম্প্যারিজন করতে হবে। কিন্তু এখানে হলো শুধু বলা রয়েছে যে এই ক্ষেত্রে, তবে এখানে সর্বশেষে একটা কম্প্যারিজন আসবে যে কোন কাজে তার বেশি সময় ব্যয় করতে হয়, কোন কাজে তার অল্প সময় ব্যয় করতে হয়, সেই কথাটি। তাহলে এখানে আমরা লিখেছি বাড়িতে কতটুকু কাটায় সেই সময়টি। তারপরে লিখতে পারি যে স্টুডেন্ট কাটায় বা কাটাতে হয়, দ্য স্টুডেন্ট স্পেন্ডস বা এখানে আমার কাটানো উচিত সেই কথাটা এখানে লিখতে পারি স্টুডেন্ট শুড স্পেন্ড, কাটানো উচিত 20% টাইম, 20% অফ হিজ or her daily টাইম বা ডে টাইম ইন স্টাডি, এই সময়টি তার পড়াশোনায় কাটানো উচিত। এখন এখানে আবার কিছু সেন্টেন্স যুক্ত করে দিতে পারি, স্টাডি ইজ দ্য মেইন ডিউটি অফ এ স্টুডেন্ট, যে একজন শিক্ষার্থীর পড়াশোনা হচ্ছে প্রধান কাজ, অফ এ স্টুডেন্ট। তাহলে এর সাথে আমরা প্রাসঙ্গিক আরেকটি সেন্টেন্স যুক্ত করে দিলাম। এভাবে করে গ্রাফস বা যে কোনো রাইটিংটিকে বাড়িয়ে নিতে হয়। তারপরে এই গেল, এরপরে রয়েছে যে রিক্রিয়েশনের কথা আমরা লিখতে পারি, বিনোদনের কথা। তাহলে এ গুড স্টুডেন্ট, এখানে আমরা আর একটু গুড স্টুডেন্ট যুক্ত করে দিচ্ছি বিনোদনের কথা। তাহলে বিনোদন হচ্ছে মানুষের যে ক্লান্তি দূর করার জন্য একটি মাধ্যম, বাট এটা যেন কখনোই টাইম বেশি ওয়েস্ট হয় এরকম না হয়ে যায়, সেই কথার জন্য এখানে লিখতে হবে গুড স্টুডেন্ট লিখলাম, এ গুড স্টুডেন্ট শুড স্পেন্ড সাম টাইম, কিছু সময়, এখানে এটি আলাদা আলাদা করে লিখতে হবে সাম টাইম, কারণ সাম টাইম হচ্ছে দুটো আলাদা আলাদা সময়, কিছু সময়, আর সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। শুড স্পেন্ড সাম টাইম ইন রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, বাট এটা হবে না, তাহলে ফিউচার হয়ে যায়, ইট উইল নট বি, এখানে যে টাইমটি দেওয়া রয়েছে সেটি আমরা লিখব, ইট উইল নট বি মোর দেন 12% অফ হিজ অর হার ডেইলি টাইম, তার দৈনন্দিন যে সময় রয়েছে তার অবশ্যই 12%-এর বেশি হবে না। তারপরে এখানে আরেকটু শব্দ সেন্টেন্স যুক্ত করে দিতে পারি যে রিক্রিয়েশন কেন প্রয়োজন, রিক্রিয়েশন অলওয়েজ আমাদের মনকে ফ্রেশ করে, তাহলে রিফ্রেশেস আওয়ার মাইন্ড and removes টায়ার্ডনেস, ক্লান্তি দূর করে। এটি রিক্রিয়েশন সম্পর্কে লিখলাম। তো এখানে আমি আসছি যে দুইটি বিষয় শেষ করেছি, সেটি আমি দাগ দিয়ে নিলাম, যে স্টাডি শেষ করেছি, রিক্রিয়েশন শেষ করেছি এবং হাউস, তারপরে যেটি রয়েছে খেলাধুলা, ঘুম এবং অন্যান্য কাজ, সেই সম্পর্কে আমি এখন লিখব। তবে খেয়াল করতে হবে যেন কোনোটি আবার বাদ পড়ে না যায়, সে বিষয়টাও খেয়াল করতে হবে। তো আমি এখানে যেভাবে বর্ণনা করছি একদম এরকম ছোট ছোট সেন্টেন্সে তোমাদের বর্ণনা করতে হবে এবং সেরকম সিম্পল সেন্টেন্স ইউজ করে বর্ণনা করা ভালো। এবং এই পাই চার্ট বা গ্রাফ লেখার ক্ষেত্রে কখনো কখনো
কিছু সেন্টেন্স নিজে তৈরি করে লিখতে পারবো বা কানেক্টরস কনজাংশন যুক্ত করে সেন্টেন্সগুলো একটু বড় করতে পারবো। যেমন আমি এখানে যে সেন্টেন্স লিখেছি, এ গুড স্টুডেন্ট শুড স্পেন্ড সাম টাইম ইন রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস, বাট এখানে বাট দিয়ে আমি কম্পাউন্ড সেন্টেন্স করে ইট উইল নট বি মোর দ্যান 12% অফ হিস ডেইলি টাইম হয়ে গেল। এরপরে এই যে রিক্রিয়েশন, এই সেন্টেন্সটি আমি এখানে নতুন যুক্ত করেছি। কেন যুক্ত করেছি? যাতে আমার একটু লেখাটি যাতে আমার 50 ওয়ার্ডের মধ্যে আবার শেষ হয়ে না যায়। অবশ্যই 80 ওয়ার্ডস, নট মোর দ্যান 100 ওয়ার্ডস, 100 ওয়ার্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকাটা ভালো। এরপরে খেলাধুলার কথা আমি লিখবো। তো খেলাধুলার ক্ষেত্রে একটু বয়ান দিয়ে নিতে পারি আমি, যে সাউন্ড মাইন্ড লিভস ইন এ সাউন্ড বডি, যে সুস্থ মন সুস্থ দেহে বাস করে। তাহলে এ স্টুডেন্ট মাস্ট টেক ফিজিক্যাল এক্সারসাইজ। কেন ফিজিক্যাল এক্সারসাইজ নিতে হবে? টু বি হেলদি, সুস্থ থাকার জন্য। সুস্থ থাকতে একজন শিক্ষার্থীকে অবশ্যই ব্যায়াম করতে হবে। তাহলে খেলাধুলা ব্যায়ামেরই তো একটি অংশ। তাহলে প্লেয়িং, খেলাধুলা করা, এটিকে আমি জেনারেল নাউন হিসেবে এখানে ব্যবহার করেছি। প্লেয়িং ইজ গুড ফর্ম অফ এক্সারসাইজ। খেলাধুলা একটি ভালো ব্যায়াম। এখন কোন সময় খেলতে হবে? তাহলে সেটা মনে রাখতে হবে। এ স্টুডেন্ট ক্যান প্লে ইন দ্য আফটারনুন। তাকে সে বিকেলে খেলতে পারে, আফটারনুন। তারপরে এখানে সময় কাটাতে হবে কত পার্সেন্ট? এখানে দেওয়া রয়েছে 5%। এন আইডিয়াল স্টুডেন্ট, এখানে আবার আরেকটু আমি যুক্ত করে দিলাম আইডিয়াল স্টুডেন্ট। একজন আদর্শ শিক্ষার্থী, একজন আদর্শ শিক্ষার্থী, স্টুডেন্ট শুড নট ইউজ, যা দেওয়া রয়েছে তার বেশি ব্যয় করা উচিত নয়। ইউজ মোর দ্যান 5% of his or her time in playing বা in playground, খেলার মাঠে তার সময় 5%-এর বেশি কাটানো উচিত নয়। লিখলাম। তাহলে এখানে খেলাধুলা সম্পর্কে অনেক কথা লিখে ফেলেছি, চলে গেল এই খেলাধুলার বিষয়টিও। তারপর হচ্ছে আদার্স। তাহলে আদার্স আরও যে ওয়ার্ক থাকে, যেমন গোসল করা, টেকিং বাথ, এছাড়া ফর ইয়ার ন্যাচারাল কল, সেই কাজগুলোর কথা। তাহলে এ স্টুডেন্ট শুড spend 8%, যত পার্সেন্ট যত সেটি 8% of his or her time in other works, এই কাজগুলো দরকার, তাই না? These works, প্লুরাল এখানে, these works are also important. These works are also important for them. এগুলো তাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটি এখানে আরেকটু যুক্ত করে দিলাম। তো এভাবে করে এই যে পাই চার্টের যে তথ্যগুলো থাকে সেগুলো আস্তে আস্তে করে
বর্ণনা করতে হয় এবং বর্ণনা করার সাথে সাথে খেয়াল করতে হবে যেন ছোট ছোট একদম সহজ ভাষার সেন্টেন্স, কারণ হচ্ছে সহজ ভাষা এই জন্যই করতে হবে, এমন বড় শব্দ তুমি চিন্তা করবে না যেটা উচ্চারণ দিতে পারো না অথবা স্পেলিং ভুল হয়ে যায়, বানান ভুল হলেও সেটি ভুল করার চেয়ে সহজভাবে চিন্তা করা ভালো বা সহজ সেন্টেন্স লেখাটাই সবচেয়ে ভালো। তো সেই আদার্স ওয়ার্কের কথা আমরা লিখেছি, তারপরে যে কাজটি থেকে যায় সেটা হচ্ছে লাস্ট, স্লিপ। এখন স্লিপ সম্পর্কে একটু আমরা বয়ান দেব অবশ্যই। তাহলে যে স্লিপিং, ঘুমানো, এখানে আমরা স্লিপিং কেন, কারণ এটাকে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো। কোনো ভার্বকে যখন আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো তখন অবশ্যই তার সাথে আইনজি যুক্ত করে দিতে হবে, কারণ তখন সেটি জেনারেল নাউন হয়ে যাবে। স্লিপিং ইজ এ ন্যাচারাল মেডিসিন। এটা হচ্ছে একটি প্রাকৃতিক ঔষধ। কিসের জন্য? আমাদের শরীরের জন্য। ফর হিউম্যান বডি উই মাস্ট, আমাদের অবশ্যই মাস্ট টেক স্লিপ, অথবা শুধু স্লিপ লিখলে হবে, এটা ভার্ব, এখানে হয়ে গেল নাউন হিসেবে অবজেক্ট। উই মাস্ট টেক স্লিপ টু remove our tiredness, ক্লান্তি দূর করার জন্য, and get, কারণ এই টু এর পরে এখন যত ভার্ব ব্যবহার করবো সেগুলো নন ফাইনিট হয়ে যাবে, কারণ ইনফিনিটিভ হিসেবে। তাহলে উই মাস্ট টেক স্লিপ টু রিমুভ আওয়ার টায়ার্ডনেস and get energy for new work, নতুন কাজের জন্য আবার শক্তি পেতে আমাদের অবশ্যই ঘুমাতে হবে। তাহলে ঘুমাতে হবে অবশ্যই, আবার এমন ঘুম দেওয়া যাবে না যে ঘুম আমাদের বাকি সকল কাজ বন্ধ করে দিতে পারে, সেই ধরনের তো অবশ্যই ঘুমানো যাবে না। তাহলে a student spends অথবা should spend, can spend, এগুলো দিয়ে এখানে লিখে দেবো। past tense ব্যবহার করা যাবে না, প্রেজেন্ট বা ফিউচার। should spend বা এখানে spends 30% of time in sleeping, ঘুমের মধ্যে সে 30% টাইম ব্যয় করতে পারবে। তাহলে যে এ সাউন্ড স্লিপ উইল ইনক্রিজ, বৃদ্ধি করবে, ইনক্রিজ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল, শারীরিক এবং মানসিক। সাউন্ড স্লিপ মানে গভীর ঘুম বৃদ্ধি করবে, কি বৃদ্ধি করবে? শারীরিক এবং মানসিক শক্তি, স্ট্রেংথ, STRENGTH, স্ট্রেংথ, মানসিক শক্তি বৃদ্ধি করবে। এই সবগুলো মোটামুটি লেখা হয়ে গিয়েছে কথা। তা এখন আমরা সমাপ্তির দিকে আসতে পারি। তাহলে after going through মানে মনোযোগ সহকারে দেখে, going through the pie chart we can conclude, আমরা উপসংহারে আসতে পারি, conclude that a student should maintain this time chart, সময়ের যে তালিকা এটি মেনটেন করা উচিত সফল হওয়ার জন্য, to be successful in student life,
শেষ, সমাপ্ত করে ফেললাম। যে এই পাই চার্টের তথ্যগুলো দেখার পরে বা মনোযোগ সহকারে দেখার পরে উই ক্যান কনক্লুড, আমরা এই উপসংহারে আসতে পারি যে স্টুডেন্ট শুড মেনটেন টাইম দিস টাইম চার্ট, এই যে সময়ের তালিকা মেনটেন করা উচিত টু বি সাকসেসফুল ইন স্টুডেন্ট লাইফ, ছাত্র জীবনে বা শিক্ষার্থীর জীবনে সফল হতে। তো এখানে যে পাই চার্টটি আজকে আমি দেখিয়েছি, এটি যেহেতু বোর্ড এক্সামের আগে এসেছে এবং এটি বিভিন্ন এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষায় বিভিন্ন বছরে আসে এবং এর নেক্সট এক্সামগুলোতেও আসবে এই ধরনেরই। তো এই পাই চার্টটি যদি তোমরা বুঝতে পারো তাহলে এরপরে এটি দিয়ে সাবজেক্ট চয়েস হোক বা অন্যান্য যে বিষয়গুলো পাই চার্টে যে ধরনের আসুক সেগুলো পারবে। তো আজকে আশা করছি যে লেসনটি আমি তোমাদেরকে এখানে দেখিয়েছি সেটি তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল, অনেক বেশি উপকারী, এবং তোমরাও যদি সেটি মনে করো তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এবং লাইক দেওয়ার পরে আবার লিঙ্ক অন্যদের সাথে শেয়ার করবে। অবশ্যই ভিডিওগুলো যদি তুমি শেয়ার করো তাতে অন্যরা এটি শিখতে পারবে। তো সেই জন্য তোমাদের ফেসবুক টাইমলাইনে এগুলো শেয়ার করবে বেশি বেশি, তোমার ফ্রেন্ডসদের এগুলো জানাবে যাতে তারাও এই চ্যানেল থেকে পড়াশোনা করতে পারে। কারণ হচ্ছে অনেকেই আছে যারা গ্রামের দিকে, তারা অনেকেই এই ধরনের লেসনগুলো না পাওয়ার কারণে বই মুখস্থ করতে গিয়ে ভালোভাবে পড়তে পারে না, মুখস্থও হয় না, দেখা যায় একেবারে প্রশান্ত মহাসাগরে পড়ে হাবুডুবু খেতে থাকে। এজন্য আমি এখানে যেরকম ছোটো ছোটো সেন্টেন্সে লিখে দেখিয়েছি সেরকম অবশ্যই তোমরা নিজেরা নিজেরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে সেখান থেকে শিখতে পারবে, এই চ্যানেল থেকে সহযোগিতা নেবে। আজকে এখানে শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি, thanks for watching, thanks to all. I wish you a bright future.